দর্শক, ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সকল খবরাখবর রাখছেন এবং বাংলাদেশ সহ বিশ্ব গণমাধ্যমে এই খবরগুলো আমরা যার মাধ্যমে পেয়ে থাকি তিনি হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা ইতিমধ্যে জেনেছি এবারের এই সম্মেলন থেকে বাংলাদেশের অনেক কিছু অর্জন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ পুনর্গঠন করতে যা যা করণীয় সব করবেন। একই সঙ্গে ইতিমধ্যে আমরা জানি বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে বর্তমান সরকার বা অর্থনৈতিক যে সমস্যা চলছে কাটাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে চায়না, একই সঙ্গে পাকিস্তান, নেপাল বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশ পুনর্গঠনে। তো সামগ্রিক বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো প্রেস সচিব শফিকুল আলম ভাই আপনার কাছে। একটু জানতে চাইবো যে এবারের যে জাতিসংঘ সম্মেলন চলছে, গত সম্মেলনগুলোর সঙ্গে এবারের সম্মেলনের বাংলাদেশের চাওয়া পাওয়ার পার্থক্যটা কি হয়েছে? না, এবারের পরিপ্রেক্ষিতটা একটু দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে এইবারে ধরেন বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরবর্তীতে ইউএনজিএর যে সম্মেলন সেখানে যিনি এসছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকেও দেখতে হবে। উনি পুরো গ্লোবালি একজন ভেরি ওয়েল নোন লিডার। হ্যাঁ, উনি বাংলাদেশের তো এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রধানই নন, উনি একজন 2006 সালে উনি নোবেল পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। উনি সোশ্যাল বিজনেসের পায়োনিয়ার, উনি মাইক্রো ক্রেডিটের পায়োনিয়ার। ফলে পুরো পৃথিবীর যারা হু ইজ হু সবাই কিন্তু বেশিরভাগই লোক তাকে চিনেন, তাকে অ্যাডমায়ার করেন এবং তারা তার আগ থেকেই চিনেন। মেনি অফ দেম আর হিজ ফ্রেন্ডস। তো ফলে যেটা হয়েছে যে উনি ইউএনজিএতে এসে যেটা হয়েছে যে উনি হি কুড রিকানেক্ট উইথ দোজ পিপল, তারা সাম অফ দেম আর দেয়ার ফ্রেন্ডস। আমি আজকে যেমন অভূতপূর্ব যে উনি হেঁটে বের হয়ে আসছিলেন একটা নিউ ইয়র্ক টাইমসের একটা প্রোগ্রামে যাবেন, হঠাৎ ইয়েতে পথের মধ্যে মানে ওই নিউ ইউএন হেডকোয়ার্টার্সের বাইরে পথে যে উনি গাড়ির জন্য ওয়েট করছেন, ঠিক সেই জায়গায় সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নামলেন। নেমে উনিও ভিতরে ঢুকবেন, উনি নেমে স্যারকে এসে জড়িয়ে ধরলেন, স্যারের সাথে তার যে ফ্রেন্ডশিপ। বা ঠিক সিমিলারলি আপনি ধরেন লেবানিজ প্রাইম মিনিস্টার, উনি নেমে এসে সরাসরি স্যারের সাথে জাস্ট আমি 5-10 মিনিটের কথা বলতেছি। বা উনি নিউ ইয়র্ক টাইমসে গেছেন, উনি নিউ ইয়র্ক টাইমসে ঢুকবেন, এই সময় জেন গুডওয়েল জানেন প্রাইমাটোলজিস্ট, খুবই নামকরা একজন বিজ্ঞানী, এবং তার সাথে দেখা হয়েছে। উনি দেখা যাচ্ছে যে তার সাথে সময় স্পেন্ড করছেন, দুজনে কথা বলছেন অ্যাজ ইফ দেওয়ার মানে তারা তো অনেক পুরনো বন্ধু। এই যে নিউ ইয়র্কে আসছেন, বাংলাদেশের কোন লিডার মানে নিউ ইয়র্কে আসলে বলতে পারবেন যে আমার আগের এত ফ্রেন্ড ছিল যেটা তার রয়েছে, তার যেটা ওনার রয়েছে। ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের এই যে এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এবং আপনি যে ভঙ্গুর ইকোনমি রেখে গেছে সেটার থেকে উত্তরণ করার জন্য উনি যেই চেষ্টাটা নিচ্ছেন সেই চেষ্টাটার প্রতিফলন আমরা এই নিউ ইয়র্কে এসে দেখছি। অনেক লিডার দিনে 10-12 জনের সাথে উনি দেখা করছেন, ওয়ার্ল্ড লিডারের সাথে। আমরা দেখছি অনেক ব্যস্ত। এটা এমন আগে গেছে যে যারা আগে ইউএনজিএতে আসতেন বাংলাদেশ লিডার, তারা হয়তো বা এক সপ্তাহে যতগুলো লিডারের সাথে দেখা করতেন উনি একদিনে সেটা আমরাও দেখলাম। একটু জানতে চাই, যেটি বলা হচ্ছে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক, মানে এটি নিয়ে কি কোনো কনফিউশন রাখবার কোনো বিষয় আছে কিনা? ইতিহাসই প্রথম বাংলাদেশের। এটা আমরা আমেরিকানদের কাছ থেকে শুনেছি, তারাই বলেছে যে এই প্রথমবারের মতো এরকম একটা ঘটনা ঘটবে। এমন না যে আমরা এটা ইনভেন্ট করছি, তা তো না, ওরাই আমাদেরকে বলেছে। আচ্ছা, আর এটা তো খুবই রেয়ার। আপনার কি মনে পড়ে বা গত 10, 15, 20 বছর বা 30 বছরে কোনো আমেরিকান প্রেসিডেন্টের সাথে ইউএনজিএর সাইড লাইনে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট কথা বলেছে? আচ্ছা, একই সঙ্গে জানতে চাই, এই প্রথম দিন যেদিন আমেরিকান প্রেসিডেন্ট যান জাতিসংঘ পরিষদের অধিবেশনে, প্রথম দিন কি তিনি অন্য কোনো রাষ্ট্রের সরকার প্রধানের সঙ্গেও জাতিসংঘ প্রধান দপ্তরে বৈঠক করার কি নজির তেমন আছে কি না?
যেটি হয়তো ওয়াশিংটনে গিয়ে হয়তো হয় দ্বিপাক্ষিক বৈঠকগুলো, জাতিসংঘের সদর দপ্তরে যেটি এবার আমাদের হয়েছে, এটাও কি সচরাচর হয়? আমি কি বাংলাদেশের কন্টেক্সট না, যে কোনো দেশেরই আমি বলছি। না, আমি এটা সদর বলতে দপ্তরে পারবো না। আমি এগুলো হয়তো সাইড লাইনে অনেক মিটিং তো হয়, অনেকে আসলে এই পুরো জায়গাটাই হচ্ছে যে আপনি গ্লোবাল লিডারদের সাথে কানেক্ট করার একটা জায়গা। আপনি আসেনি এখানে, এগুলো একটা বড় গ্যাদারিং হয়, সবাই এই সময় সবাই আসে, ওই সময় একটা কানেকশনটা বিল্ড আপ হয়, বা অনেকের সাথে ফ্রেন্ডশিপ, অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়, আবার অনেকের নতুন ফ্রেন্ডশিপ তৈরি হয়। একটু বেশি জানতে চাইবো যে বাংলাদেশের মানুষ গত 15-16 বছরে যে গুম খুনের একটি শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার বহির্ভূতভাবে বছরের পর বছর তাকে বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে, এটি নিয়ে মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন, আসলে সুনির্দিষ্টভাবে এই জাতিসংঘে সে কী আলোচনা হয়েছে বাংলাদেশের এই গুম খুন বা আয়নাঘর ইস্যুতে, একটু খোলাসা করেন যদি। আমি বলবো না যে জাতিসংঘে কী আলাপ হয়েছে, বিকজ প্রফেসর ইউনূস জাতিসংঘে ভাষণ দিবেন 27 তারিখে। হ্যাঁ, বাট যেটা হচ্ছে যে জাতিসংঘের আজকে যেমন ভলকার টুর্কের সাথে মিটিং ছিল, ভলকার টুর্ক জানেন যে ইউএনের হিউম্যান রাইটস অফিসের উনি প্রধান, ওনার সাথে মূলত যে আলাপটা হয়েছে যে আপনি জানেন জুলাই অগাস্টে একটা ম্যাস আপরাইজিং হয়েছে, একটা বিপ্লব হয়েছে, এবং বিপ্লবের ফলে আপনি জানেন যে প্রায় 1000 মানুষকে ওরা খুন করেছে এই প্রিভিয়াস রেজিম। তো এইটার উপরে যে হিউম্যান রাইটসের যে ম্যাসিভ যে ভায়োলেশন হয়েছে, সেটার উপরে ওরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছে, ওরা কাজ করছে, সেটা নিয়েই আজকে ভলকার টুর্কের সাথে কথা হয়েছে। এছাড়া ধরেন গুম খুন নিয়ে তো অলরেডি এই গভর্নমেন্টই অনেক কাজ করছে। গুম নিয়ে আপনি গুমের জন্য একটা ধরনের প্যানেল তৈরি করা হয়েছে, যারা গুমের প্রত্যেকটা ইনসিডেন্ট ইনভেস্টিগেট করছেন। আর অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারন্যাশনালি যে গুমের উপরে যেই চুক্তিটা ছিল সেটা আমরা র্যাটিফাই করেছি। তো আমরা গুম খুনের যে বিষয়ে বাংলাদেশে একটা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা তৈরি করতে চাচ্ছি। কেন এই কাজগুলো করলো, কারা করলো, আয়নাঘর কোথায় কোথায় আয়নাঘর আছে, আয়নাঘরগুলো কোথায়, এখন কি অবস্থা, কেন এই লোকগুলোকে আয়নাঘরে থাকতে হলো, আয়নাঘর কি 1-2টা জায়গায় নাকি সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, এই যে সমস্ত কিছু জানা, এটা তো মানুষ জানতে চায়, জানা উচিত, ঠিক না? এটা এইগুলো দিয়ে পুরো বাংলাদেশের জাতিকে, বাংলাদেশের মানুষকে একটা ভয়ের রাজত্বে আটকে রাখা হয়েছিল, এই আয়নাঘরের ভয়কে। তো এগুলো তো বাংলাদেশের এগোতে হলে, বাংলাদেশের সাথে জাতি হিসেবে এগোতে হলে তো এই পুরো জিনিসটা আমাদের জানা উচিত, কেন এই কাজগুলো করলো, কে করলো, কে অর্ডারটা দিয়েছে। তো এই বিষয়ে আমাদের যেমন কাজ হচ্ছে, ইন্টারন্যাশনাল যারা হিউম্যান রাইটস গ্রুপ তারাও এটা বিষয়ে জানতে চায়। সেক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি বাংলাদেশে আয়নাঘর সম্পর্কে একটু জানে বা জানার আগ্রহ? অবশ্যই তারা জানে। আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছে। হিউম্যান রাইটস ওয়াচ পৃথিবীতে অন্যতম একটা আন্তর্জাতিক হিউম্যান রাইটস গ্রুপ, তারা এটা নিয়ে কাজ করছেন। এটা নিয়ে তারা মানে বাংলাদেশকে প্রচুর লেখালেখি করেছেন, এটা নিয়ে ইনভেস্টিগেশন তাদের আছে, তারা এখনও এটা নিয়ে তারা জানতে চায় কে এটা অর্ডার করলো, কেন এগুলো হলো। আচ্ছা, এখন শেষ বিষয় হলো যে কোন কোন সংস্থা এখন পর্যন্ত জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জাতিসংঘে আগমন, তার মাধ্যমে বাংলাদেশে নতুন করে বিনিয়োগের প্রতিশ্রুতি আপনারা পেলেন? কী কী সম্ভাবনা আছে একদম যদি ছোট করে বলে দেন। বিনিয়োগের তো আপনি জানেন যে স্যার অনেকের সাথে মিট করছেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে উনি কথা বলেছেন, উনি IMF-এর সাথে কথা বলেছেন, ADB-র সাথে ঢাকায় উনি কথা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম আজকে যে গেটস ফাউন্ডেশনের সাথে কথা হলো। তারপরে সামান্তা পাওয়ার ছিলেন হচ্ছেন আপনি জানেন USAID-র প্রধান, তার সাথে আজকে কথা বলেছেন। পুরো বিষয়গুলো যে এই প্রত্যেকটা আলোচনার মধ্যে একটা বড় জিনিস ছিল যে বাংলাদেশের ইকোনমিক রিবিল্ডিং করা। হ্যাঁ, বাংলাদেশের ইকোনমি যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে তাকে আবার পুনর্জীবিত করা। এই পুনর্জীবিত করার যে বিশাল আয়োজন, সে আয়োজনের তো সত্যিকার অর্থে ইউনিট ফান্ড, ইউনিট গ্লোবাল হেলথ, গ্লোবাল অ্যাসিস্ট্যান্স,
তো সেটার জন্য যেটা হয়েছে যে অজয় বাঙ্গার সাথে আজকে কথা বলেছেন। অজয় বাঙ্গা ওনার ব্যক্তিগত বন্ধু, অনেক পুরনো বন্ধু, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। হ্যাঁ, তারপরে IMF-এর যে প্রধান, তার সাথে ওনার অনেক পুরনো পরিচয়। কারণ ওনারা সবাই বলেছেন যে না, বাংলাদেশের যত রিফর্ম হবে আমরা রিফর্মকে সাপোর্ট করব। আর রিফর্মকে সাপোর্ট করে, যেমন ব্যাংকিং সেক্টরের রিফর্ম যদি আপনি বলেন, বা আপনি যদি বাজেটারি সাপোর্টের কথা বলেন, সেক্ষেত্রে তো আসলে বিলিয়নস অফ ডলার্স অনেক ক্ষেত্রে আপনার বাংলাদেশের এবং বাংলাদেশের ইকোনমিক উত্তরণের জন্য যে পরিমাণ ফান্ডিংয়ের দরকার, সেগুলো সবার সাথে সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। আর ছোট্ট একটা বিষয়ে সার্ক পুনরুজ্জীবিত করার কথা বলেছেন আজকে প্রধান উপদেষ্টা। আর পাকিস্তান প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলার কথা তিনি বলেছেন। এর মাধ্যমে যদি সার্ক চালু হয়, তাহলে বাংলাদেশে যে ভারতের একটি কর্তৃত্ববাদী থাকে, আমরা দেখে এসেছি গত 1.5-2 দশক ধরে, সেটি কি কমে আসতে পারে বলে মনে করছেন? না, এটা কর্তৃত্ববাদীর বিষয় না, এটা বিষয় হচ্ছে যে সাউথ এশিয়ার মানুষ আসলে ইকোনমিক যে কোঅপারেশন, আমরা সবাই যদি একসাথে ইকোনমিক কোঅপারেশন করি তাহলে সবাই বেনিফিটেড হয়, ঠিক না? স্যারের ভিশনটা এইখানে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ফ্রান্সের সাথে জার্মানির যুদ্ধ করছে বা অন্যান্য দেশের সাথে জার্মানির যুদ্ধ হচ্ছে, সেই জায়গার থেকে এখন তারা পৃথিবীতে লার্জেস্ট ইকোনমিক কোঅপারেশন গ্রুপ যদি তৈরি করতে পারে, এবং এখানে কোনো ভিসা লাগে না, যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারতেছে, আপনি পিপল টু পিপল ইন্টারাকশন সারাক্ষণ হচ্ছে। আমি ইতালিতে থেকে আমি ফ্রান্সে যে কাজ করছি, ফ্রান্স থেকে আমি জার্মানিতে যাচ্ছি, এই যে এক ধরনের পিস, স্ট্যাবিলিটি, ইকোনমিক কোঅপারেশন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, এটা তৈরি করে দেয় হচ্ছে এই ধরনের একটা প্রতিষ্ঠানগুলো, সার্ক বা ইউরোপিয়ান ইউনিয়ন। তো স্যার সে আলোকে বলছেন যে সার্ককে আমাদের পুনরুজ্জীবিত করা উচিত, সাউথ এশিয়ার মানুষ যাতে একটা সুন্দর ভবিষ্যৎ পায়। সাউথ এশিয়া তো থাকে না, হ্যাঁ, আপনি 200 কোটির মতো লোক সাউথ এশিয়াতে থাকে, এই 200 কোটি লোক যাতে একটা সুন্দর একটা ভবিষ্যৎ পায়, যাতে ফিউচারের জন্য, স্যারের চিন্তা কিন্তু ফিউচার, ইয়াং পিপলদের জন্য। আচ্ছা, আর একটা একটু শেষ করতে চাই, এবারে সম্মেলনে বাংলাদেশ যে যা পেয়েছে তো বললেনই, আরও বড় কিছু নিয়ে ফিরতে পারবো কিনা আমরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে, কি মনে হয়? সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশ হ্যাজ রিটার্ন, ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশ জানাচ্ছে যে আমি ফিরে এসেছি, তুমি বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস, বাংলাদেশে আসো, ইনভেস্ট করো, বাংলাদেশে এখন স্ট্যাবল একটা অ্যাটমসফিয়ার আছে, বাংলাদেশে যে রিফর্মগুলো হচ্ছে তাতে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ একটা ডেমোক্রেটিক একটা কান্ট্রি হিসাবে ট্রানজিশন হবে, এবং বাংলাদেশের মানুষের ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন হয়েছে সেই গল্পগুলোই স্যার এখানে এসে বউ করছেন, যে বাংলাদেশ নো লঙ্গার এই একটা মানে পচা গলিত একটা ডিক্টেটরশিপ দ্বারা রান হচ্ছে না, এটা একটা থ্রাইভিং একটা ডেমোক্রেসি হওয়ার পথে এগোচ্ছে, এবং সেই আলোকে একটা ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে এবং তারা বাংলাদেশকে পুনর্গঠন করছে। এই মেসেজটা স্যার এখানে এসে দিচ্ছেন, এবং আমি এটা নিয়েই আমরা, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডের লিডাররা যেভাবে রেসপন্ড করেছেন এটা তো আনবিলিভেবল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের সঙ্গে। তিনি যে একটি কথা বলেছেন সর্বশেষ, যে বাংলাদেশ ফিরে এসেছে, এটি বিশ্বকে জানান দেয়া গেল জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে। নিশ্চয়ই আমরাও প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ এই অনেক নতুন নতুন তথ্য, অনেক নতুন নতুন বিনিয়োগ, অনেক নতুন নতুন আর্থিকভাবে যে দাতা সংস্থাগুলো রয়েছে, এগুলো নিয়েই পুরো বিশ্বকে জানান দিয়ে যে বাংলাদেশ নতুন করে ফিরে এসেছে, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত হয়েছে, এবং সেটি হবে সৎভাবে, এবং সেখানে দক্ষ মানুষ থাকবেন, কোনো দুর্নীতি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে না, সেটি নিশ্চয়ই এখান থেকে আমরাও তার নেতৃত্বে নিশ্চিত হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।